হাই অঞ্জন। ওকে, আজকে আসলে খুব বিশেষ একটা কারণে আমার লাইভে আসা। ইনফ্যাক্ট ওকে নাজমুল, থ্যাঙ্কস, শোনা যাচ্ছে? ওকে, অ্যাকচুয়ালি আমরা খুব ডিফিকাল্ট একটা টাইম পাস করতেছি সোফার, একটা কোভিড ইস্যু। আজকে কিছু স্পেশাল কিছু জিনিস নিয়ে আমি কথা বলতে চাচ্ছিলাম, লাইক সাম ক্লিনিক্যাল ডিসকাশন, যেটা আমাদের 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 মানে প্রত্যেক দিন আমরা যেটা ফেস করছি অ্যাজ এ ক্লিনিশিয়ান। আমি একজন আইসিইউ ফিজিশিয়ান। আমি একটু ছোটো করে পরিচয় দিয়ে নেই। আমি ডক্টর মেহেদি হাসান। আমি 2002 ব্যাচের সোফার, আগ্রাবাদ হাদিকুর স্কুল থেকে এসএসসি, দেন 2002-তে ফ্রম মহসিন কলেজ, চিটং। সো আমার অনেক ফ্রেন্ডস আছে, সবাইকে এই গ্রুপের এই ডিসকাশনে অনেক বেশি অভিনন্দন। আমার কিছু অন্য কিছু পার্সপেক্টিভ নিয়ে আমি পরে কথা বলছি, বাট আমি যেটা নিয়ে সবচেয়ে বেশি আলোচনা করতে চাই সেটা হচ্ছে কারেন্ট ইস্যুসগুলো। অ্যাকচুয়ালি আমরা কীভাবে মানে ডিল করছি, কিংবা কোভিড ইস্যুসগুলো কীভাবে আসছে, কিংবা কোভিড ইস্যুসগুলো কীভাবে আমরা আমরা ডে টু ডে কীভাবে প্র্যাকটিস করছি। একটু ছোটো করে আমি বলি। প্রথম কথা হচ্ছে এইটাকে কেন আমরা এত বেশি প্রেফারেন্স দিচ্ছি, ওয়াই দ্য প্রেফারেন্স ইজ মোর দ্যান আদার্স। যা আমরা যেটা বলি সেটা হচ্ছে কী কী সিমটম সাইন্স, কিংবা কী কী ফিজিক্যাল ফিচার্স, কী কী জিনিস নিয়ে আসলে আমরা অ্যালার্মিং বলবো, কখন বাসায় ম্যানেজ করব, কিংবা কখন আমরা এটাকে বলবো যে মানে সিভিয়ার অথবা খুব বেশি মানে কী বলবো, জীবন সংকটাপন্ন। সো ইস্যুগুলো খুবই সহজ। কোভিড কিংবা করোনা ভাইরাস আমাদের জন্য নতুন কিছু না। অনেকগুলো করোনা ভাইরাস আমাদের এই পর্যন্ত এই দেশে এসেছে, যেমন করোনা 229। এটা দিয়ে কম বেশি আমরা সবাই এফেক্টেড ছিলাম, কেউ না কেউ কখনো না কখনো, যেটা কমন কোল্ড কিংবা যেটা আমরা একেবারেই মানে কখনো না কখনো ইনফেক্ট হয়েছি, সেটা হচ্ছে করোনা 229। এটা একটা সিজনাল ফ্লু টাইপের। আমরা মানে প্রত্যেক বছর আমরা এটা দিয়ে ইনফেক্ট হতাম সোফার। সো এটা এটা সেগুলো ছিল হচ্ছে মানে যে কারো জ্বর হইলো, কারো সর্দি হইলো, এবং 7 দিনের মধ্যে যেটা ভালো হয়ে গেল। আমরা সবাই এটা নিয়ে এফেক্টেড ছিলাম। বাট এটা নিয়ে কেন বেশি হচ্ছে, এটাকে কেন বলা হচ্ছে ইট ইজ আ নোভেল করোনা? বেসিক্যালি আমরা যখন মেডিকেলে ঢুকি 2003-তে, তখন একটা নতুন একটা টার্ম ছিল যে সার্স। তো কি, সেটাও করোনা ভাইরাস, এটাও করোনা ভাইরাস। তো সেটার সাথে এটা ডিফারেন্স হচ্ছে এটার ভিরুলেন্স এবং এটার ক্যারেক্টারিস্টিক্স টোটালি ডিফারেন্ট। এই পর্যন্ত কোনো করোনা ভাইরাসের ভিরুলেন্স কিংবা প্রপার্টিজ এরকম পাওয়া যায়নি বলে এটাকে বলা হচ্ছে নোভেল করোনা। আসলে এইটার সাথে অন্য করোনার মানে ডিফারেন্স হচ্ছে হাইলি ইনফেকশাস, এবং এইটার টু সাম এক্সটেন্ট মর্টালিটি অন্যদের চেয়ে কিছুটা এখন বলা হচ্ছে একটু বেশি, এবং আমাদের মধ্যে একটু প্যানিক তৈরি করার অন্যতম কারণ হচ্ছে এটা। সো আসলেই এটা যখন শুরু হয় প্রথমে চায়না থেকে, কেউ উহান থেকে, কেউ বলে এটা বায়োটেররিজম। আমরা ওসব জায়গায় যে খুব একটা লাভ নেই। আমাদের কনসার্ন হচ্ছে আমরা আসলে হাউ উই আর গোয়িং টু ডিল, আমরা কিভাবে এটাকে ডিল করছি, কিভাবে আমরা আমাদের পার্সপেক্টিভে, আমাদের সোশিও ইকোনমিক কন্ডিশন, ইটালিতে কী হচ্ছে, যে লন্ডনে কী হচ্ছে, আমেরিকায় কী হচ্ছে, ওইসব আসলে আমাদের কনসার্ন এনে খুব একটা লাভ নেই। আমরা কিভাবে এই বিষয়টাকে ডিল করবো, আমাদের পার্সপেক্টিভে কীভাবে ডিল, কারণ একটা প্যান্ডেমিক যখন একটা দেশে চলে আসে, যখন আমরা এটাকে ফেস করা ছাড়া আমাদের আর কোনো উপায় নেই। এখন আমরা কিভাবে করব? আচ্ছা, প্রথম কথা হচ্ছে আমরা আমরা ইনফেকশনটাকে কীভাবে আমরা প্রিভেন্ট করব, কিংবা আমরা কিভাবে চাইবো যে আমরা এটার সংস্পর্শে আর না যাই। সেটা সব দেশের একটা পলিসি, সেটা হচ্ছে লকডাউন, ঘরে থাকেন, টেস্ট করেন, আইসোলেট করেন, অথবা কোয়ারেন্টাইনে যান। এটাই হচ্ছে নাম্বার 1 পলিসি। এবং এপিডেমিওলজির এই গ্রুপে আমাদের অনেক বন্ধুবান্ধব আছে যারা খুব ভালো এপিডেমিওলজিস্ট, কিংবা যারা পাবলিক হেলথ নিয়ে পড়াশোনা করেন। সো ওদের সাথে মানে আমি টোটালি একমত যে আমাদের আসলে আমরা এই মুহূর্তে অনেকে অনেক কথা বলেন, যে কেউ বলে যে হার্ড ইমিউনিটি, 18 কোটি মানুষের দেশে হার্ড ইমিউনিটি দিতে গেলে 12-13 কোটি মানুষ ভাই ইনফেক্ট হয়ে যাবে, এবং এটার যদি মর্টালিটি 2%ও হয়,
কোটি কোটি মানুষ মারা যাবে। সুতরাং হার্ড ইমিউনিটি আপাত দৃষ্টিতে আমাদের জন্য একটা ভালো অপশন না। আমাদের আমাদের সোর্সি পার্সপেক্টিভ কন্ডিশন দিয়েই চিন্তা করতে হবে। সেটা কি? আমরা ঘরে থাকি এবং আমরা মানে যেসব নির্দেশনা আছে আমরা সেগুলো ফলো করি। আমরা যেই সব সাইন সিমটম আছে আমি একটু করে বলে নেই। 3টা ক্লাসিক্যাল ফিচার বলে WHO, যেটা এখন নতুন করে বলছেন, কারণ আমরা এখন স্টেজ 4-এ আছি। স্টেজ 4-এ জ্বর, কাশি, গলা ব্যথা, এই 3টা যদি কারো থাকে বলা হচ্ছে টু সাম এক্সটেন্ট এখনকার সিচুয়েশনের জন্য এটাকে আপনাকে সাসপেক্টেড কেস হিসেবে ধরতে হবে। জ্বর, কাশি আর যদি গলা ব্যথা থাকে সেটার সাথে। জ্বরটা কীরকম? জ্বরটা এটা হতে পারে 99, 100, 102, ইভেন রেজিস্ট্যান্স যখন হয়ে যাবে তখন 103, 4 ইভেন অনেক বেশিও আসতে পারে। কাশিটা প্রথমে কাশি খুঁড়বে আমরা যেটাকে বলি ড্রাই কাফ, মানে খুশখুশে একটা কাশি। প্রথম দিন থেকে কখনোই প্রোডাক্টিভ কাফ হবে না। প্রোডাক্টিভ কাফ মানে হচ্ছে যে ধরেন কারো কফের সাথে সিক্রেশন হচ্ছে, আই মিন কারো মিউকাস সিক্রেশন কিংবা কারো একদম ফ্রোদি সিক্রেশন হচ্ছে, এটা যদি হয় তাহলে ধরে নিতে হবে যে ইনফেকশন হয়ে আছে। সাজিয়া, ভালো আছি দোস্ত, ভালো আছি, থ্যাংক ইউ। তো এই কারণ এইগুলোর সাথে যদি আমি কখনোই আমার পেশেন্টদের একটা কথা বলি না, কারণ আমরা এখন মোটামুটি সবাই আমাদের সব ডক্টর এখন টেলিমেডিসিন আমরা দিচ্ছি, মোটামুটি সবাই দিচ্ছে দিনরাত। আমরা প্রায় 25-30টা পর্যন্ত কল রিসিভ করতে। আমি একটা কথা সাধারণত অনেককে বলতে চাই না, সেটা হচ্ছে শ্বাসকষ্ট জিনিসটা আমি কেন বলি না, কারণ এটা অনেকের কাছে একটু সাইকোলজিক্যাল ইফেক্ট পড়ে। যেমন কারো যদি 1 মিনিটে অথবা 1 ঘন্টার মধ্যে কেউ যদি 20টা-10টা কাশি দেয়, স্বাভাবিকভাবেই তার একটু শ্বাসকষ্ট থাকবে। আর কারো যদি প্রিমরবিড কিছু কন্ডিশন থাকে, যেমন কারা রিস্কে বেশি থাকে, কাদের বেশি হয়, যেমন ডায়াবেটিস কারো আছে, কারো শ্বাসকষ্টের সমস্যা আছে, যেমন অ্যাজমা আছে। আর আমাদের বাবা মাদের মধ্যে যাদের একটু বয়স বেশি আছে তাদের দেখা যাবে সিওপিডি বলে আমরা একটা ডিজিজ বলি, কিংবা প্রিমরবিড কিছু কন্ডিশন আছে, যেমন জন্মগত কিছু ফুসফুসে কিছু সমস্যা থাকা, কিডনিতে সমস্যা থাকা, দেন আপনার মানে অনেকের হরমোনজনিত কিছু রোগ থাকে, হাই ব্লাড প্রেশার, হার্ট ফেলিওর কিংবা বাইপাস রোগ করা যাদের রোগী থাকে ওদের জন্য। তো ওরা একটু আমাদের মানে কী বলবো, আমরা প্রন টু ডিজিজ বলি আমরা, ওনাদের মানে টেক কেয়ারটা একটু ডিফারেন্ট হবে। এবং বাসায় যদি এমন কেউ থাকেন আমরা সেটা বলি যে খুবই মানে মেটিকুলাসলি ওনাদের মনিটর করতে হবে। ওনাদের যদি করোনা হয় তাহলে আল্লাহ না করুক, তাহলে ওনাদের ম্যানেজমেন্টটা একটু ডিফারেন্টলি হবে, যেটা আমি একটু পরে বলছি। আচ্ছা, তাহলে এই রোগটা ছড়াচ্ছে কিভাবে? মেইনলি বলা হচ্ছে করোনা হাঁটতে পারে না, তো এটা হচ্ছে মানুষ, ইটস আস, আমরা যেটাকে নিয়ে স্প্রেড করব। করোনা কখনো নিজে স্প্রেড করবে না। আপনি যদি এক জায়গায় বসে থাকেন করোনা নিয়ে, ওখানেই করোনা মানে 85% করোনা ওখানেই ভালো হয়ে যাবে। সুতরাং কারো যদি আজকে করোনা হইলো মানে 2 সপ্তাহের মধ্যে ধরে নেওয়া যায় যে 85% সে ভালো হয়ে যাবে। কিন্তু ইন দ্য মিন টাইম সে যদি অন্য কোথাও যায়, ধরেন আমার মিস্টার এক্সের করোনা হইলো, উনি কাউকে বললেন না, অনেক ক্ষেত্রে অ্যাসিমটোমেটিক, উনি জানেনও না যে উনি করোনা আক্রান্ত। কিংবা এই লকডাউনটা করা হচ্ছে আসলে এই জন্যই যে ঘরে থাকেন। কেন ঘরে থাকেন? আয়শা আনা শাফি, ওয়ালাইকুম আসসালাম। শনি সরকার, ধন্যবাদ বন্ধু। আচ্ছা, আসলে এই গ্রুপে আমার খুব একটা ঢোকা হয় না, একটু আনঅফিসিয়াল ডিসকাশন, সবার সাথে কথা হচ্ছে। হ্যালো, থ্যাংকস ফর স্টেইং উইথ আস। তো সেটা আসলেই কেন আমরা লকডাউন করি, কারণ অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে মিস্টার এক্স জানেই না যে হি ইজ হ্যাভিং করোনা। সো যেটা হচ্ছে এই জন্যই আমরা আসলে স্পেশালি লকডাউনের কথা বলে থাকি। তো এই জন্য আমরা বলি। আমাদের এক বন্ধু জানতে চায় আমার কাশি তেমন নাই, বাট গলা ব্যথা, বুকে কফ আছে বুঝি, বাট বের হয় না, কি করা যায়, কোনো মেডিসিন কিনে নিব? আচ্ছা, প্রথম কথা হচ্ছে অ্যালবাট্রাস। আচ্ছা বন্ধু, কাশি যদি না থাকে, শুধু গলা ব্যথা থাকে, আমরা নন মেডিকেশন ট্রিটমেন্ট হিসেবে আমরা যেটা বলি, আপনার বুকে কফ আছে বাট দ্যাট ইজ নট কামিং আউট, ওকে, আমরা এক্ষেত্রে আমরা ধরে নিতে পারি যে যদি ফুসফুসে আগে থেকে কোনো সমস্যা না থাকে, যেমন অ্যাজমা যদি না থাকে, তাহলে এটা একটা আপার রেসপিরেটরি অথবা লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশনের পার্ট। সেক্ষেত্রে আমরা গরম পানি লবণ দিয়ে বারবার গড়গড়া করবেন 3 থেকে 4 বার, সবচেয়ে ভালো হয়। আর একটা সিম্পল অ্যান্টিবায়োটিক ডোজ আমরা এই মুহূর্তের জন্য আমরা প্রেফার করি, কারণ আমরা চাচ্ছি না যে এই ইনফেকশনটা স্প্রেড করে যাক। বাট এটা 5 দিন থাকার পরেও যদি তোমার কোনো জ্বর আসে কিংবা জ্বরের মতো ফিচার থাকে,
তাহলে আমার মনে হয় তোমাদের দেওয়া উচিত। এক্ষেত্রে আমরা যেটা প্রেফার করি, ট্যাবলেট অ্যাজিথ্রোমাইসিন যে কোনো কোম্পানির, এটা জিম্যাক্স হতে পারে অথবা যে কোনো 500 মিলিগ্রাম 500 মিলিগ্রাম দিনে একবার করে 5 দিন তুমি নিয়ে একটা ডোজ দেখতে পারো। আর আমার নাম্বার আছে, আমাদের ইমেইলের অ্যাড্রেস আছে, ইউ ক্যান কন্ট্যাক্ট উইথ আস। আর গলা ব্যথা যদি খুব বেশি থাকে তাহলে আমরা প্রেফার করি 1 গ্রাম প্যারাসিটামল নাপা অথবা এইস, যেটা দুইবার অথবা তিনবার, যখন আপনি টলারেট করতে পারছেন না তখনই আপনি চিকিৎসকের পরামর্শ নেবেন কিংবা হাসপাতালে যেয়ে ভর্তি হবেন। আচ্ছা, এখন কী কী চিকিৎসা আমরা সাধারণত দিই? ঘরের চিকিৎসাগুলো খুবই কমন, যেটা সারা জীবন আমরা মানে বাসায় দেখে আসছি। অ্যান্টিহিস্টামিন নেওয়া, জ্বর হলে প্যারাসিটামল নেওয়া, আর সর্দি কাশির জন্য সাধারণ চিকিৎসা আমরা যেটা স্টিম নেওয়া কিংবা এভাবে যেগুলো আমরা করতে পারি। আর এক্সটেন্সিভলি এর চেয়ে বেশি কিছু চিকিৎসা ঘরে করার দরকার নেই। ইয়েস। আর হাসপাতালের ব্যাপারটা তো আমরা বলেই দিলাম। ডেডিকেটেড কোভিড যেসব হাসপাতাল আছে, যেমন ঢাকায় বেশ কয়েকটা কোভিড হসপিটাল আছে। আমরা যারা চিরঙ্গে কাজ করি, আমাদের আজকে পর্যন্ত আমরা যেটা দেখলাম যে আমরা দুইটা আন্দরকিল্লা আমাদের যে জেনারেল হাসপাতাল মোটামুটি রেডি উইথ আইসিইউ, এবং আমাদের যে ডক্টর কলিগস আছেন ওরা অনেক মানে খুবই ডেডিকেশন নিয়ে কাজ করছেন ওখানে। আর আরও দুটো হাসপাতাল, হোলি ক্রিসেন্ট হসপিটাল, এটা 20 বেডের আইসিইউ সহ টোটাল 70 বেড রেডি হচ্ছে। আর আশা করি আগামী 6-7 দিনের মধ্যে সেটা হয়ে যাবে। চট্টগ্রাম ফিল্ড হসপিটাল বলে আরেকটা হাসপাতাল হচ্ছে। তো চট্টগ্রামে মোটামুটি আগামী 7 থেকে 10 দিনের মধ্যে ডেডিকেটেড করোনার জন্য 3-4টা হাসপাতাল রেডি হচ্ছে সোফার। সো এটা একটা ভালো সাইন, চট্টগ্রামের মানুষের জন্য একটা ভালো সাইন। অন্যান্য ডিস্ট্রিক্টে আসলে আমার খুব একটা ধারণা নেই। সিলেটে মনে হয় একটা হচ্ছে, আমি যেটা দেখলাম সিলেটে একটা হচ্ছে। আর রাজশাহী বরিশালের বন্ধুরা কী বলে জানি না, আমাদের নোয়াখালীতে একটা ডেডিকেটেড কোভিড হসপিটাল হচ্ছে। সো ইনশাল্লাহ। ইমতিয়াজ খান, হ্যাঁ বন্ধু, ভালো ভালো আছি ইনশাল্লাহ, দোয়া করিস। তো এই হলো কারেন্ট সিচুয়েশান। আর আমাদের এই পর্যন্ত স্ট্যাটিস্টিক্স আমাদের যেটা বলে, স্ট্যাটিস্টিক্স আমরা যদিও এখনও পর্যন্ত আমাদের একটা পৃথিবীর অনেক দেশ ওরা যেটা করেছে, ওরা জিন অ্যানালাইসিস করে, ভাইরাসের যে জেনেটিক্স সেটা অ্যানালাইসিস করে দেখেছে কত টাইপস, ওদের এখানে কোন টাইপস আছে, মানে কোন টাইপস কোথায় হচ্ছে। বাট আনফর্চুনেটলি আমাদের এখনও পর্যন্ত ঢাকা ভার্সিটির যে মলিকুলার জেনেটিক্স কিংবা জেনেটিক্স ডিপার্টমেন্ট, এখনও পর্যন্ত ওরা গভর্নমেন্ট থেকে কোনো সিগন্যাল পায়নি বলে করতে পারেনি। সুতরাং আমরা বলতে পারছি না অ্যাবসলিউটলি কোন স্ট্রেইনটা দিয়ে আমাদের এটা হচ্ছে। তবুও আমরা যেটা ধরে নিতে পারি যে আমাদের তো প্রায় 1 মাস, এই তো সামনে আমাদের প্রায় লকডাউনও প্রায় 1 মাস হয়ে যাবে। আর তার আগে আমাদের 8 মার্চ আমাদের ফার্স্ট কেস আসছে। সেক্ষেত্রে আমরা প্রায় ভালো একটা সময় পার করে আসছি। আমাদের হয়তো টেস্টের সংখ্যা কিছুটা কম বলে আমরা এখনও পিকটা কোথায় আমরা বুঝতে পারছি না। তবে ধরে নেওয়া যায় যে মে মাসের মিড মে অথবা ফার্স্ট উইক অফ মে হয়তো আমরা একটা মানে ডিসিশনে যেতে পারবো যে আসলে আমাদের পিকটা কোথায় যাচ্ছে কিংবা পিকটা কতটুকু আসতে পারে। আর এই পর্যন্ত স্ট্যাটিস্টিক্স যা বলে যে এইজ ভ্যারিয়েশনসটা এখনও পর্যন্ত যেটা বলা হচ্ছে 21 থেকে 30 বছরের মধ্যে বেশি হয়। সুতরাং অন্য দেশের যে স্ট্যাটিস্টিক্স, আমাদের কিন্তু সেই স্ট্যাটিস্টিক্স মিলছে না। সুতরাং আমরা ধরে নিতে পারবো যে আমাদের স্ট্রেইনের মধ্যে হয়তো, ভাইরাল স্ট্রেইনে হয়তো কোনো ধরনের মানে চেঞ্জ আসছে। এজন্য আমাদের মানে ইনফেকশনের রেট কিংবা আমাদের ওই ডেথ রেটটা থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস, যদিও এখনও পর্যন্ত ডেফিনেটলি বলার কোনো সময় আসেনি। একটা প্যান্ডেমিকে খুব সহজ না এটা, একটা মর্টালিটি ক্যালকুলেট করা, ইনফেকশন রেট ক্যালকুলেট করা, এটা একটু ডিফিকাল্ট, এগুলো একটু কঠিন কাজ। কারণ আমাদের সব কিছু চিন্তা করতে হবে, আমাদের সোশিও ইকোনমিক স্ট্যাটাস, আমাদের ফ্যাসিলিটিস আমরা জানি, আর আমাদের অ্যাওয়ারনেস। সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমাদের অ্যাওয়ারনেস। আমরা এখনও পর্যন্ত লকডাউনটাকে খুব ভালোভাবে মানে ইমপ্লিমেন্ট করতে পারিনি, যেটা পাশের দেশ কিংবা শ্রীলঙ্কা দেখেন কোথায় এতদিনে ওদের কেস লিমিটেড, ওদের সবই লিমিটেড, ওরা এখনও পর্যন্ত খুব মানে অ্যালার্মিং স্টেজে ওরা পৌঁছায়নি, ওদের মর্টালিটি কম, কেস লিমিটেড, ভালোভাবেই করছে। বাট হ্যাঁ, আমাদের যেহেতু সোশ্যাল সিকিউরিটিটা একটু কম, যেমন আমি প্রত্যেকদিন হাসপাতালে যাওয়ার সময় দেখি প্রচুর রিক্সা রাস্তায়, এবং বাজারে কোনো সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করছে না। আমাদের জন্য আচ্ছা, আমরা যেখানে ছিলাম সোফার এই হলো আমাদের মানে নিউ স্ট্র্যাটেজি। এখন আমরা কীভাবে এগুচ্ছি কিংবা আমাদের কোথায় পিক হবে কিংবা আমরা কোথায় যেয়ে নামবো, এটা এখনই ঠিক বলাটা ডিফিকাল্ট। বন্ধু, থ্যাংক ইউ আচ্ছা, ওকে। আর সবার প্রতি একটাই মানে রিকোয়েস্ট থাকলো যে
যদি কারো এ ধরনের সিমটম হয়, আমরা হোম ট্রিটমেন্ট আমরা যেটা বলি, বাসায় থেকে চিকিৎসা করাটা সবচেয়ে ওয়াইজ। শুধুমাত্র জ্বর সর্দি কাশির জন্য যতক্ষণ পর্যন্ত শ্বাসকষ্ট না হয় বাইরে যাওয়ার দরকার নেই। আর আমাদের এই গ্রুপে যথেষ্ট আমাদের প্রচুর ডাক্তার বন্ধু আছে, সবার সাথে যোগাযোগ করা যাবে। আর হচ্ছে মোবাইল নাম্বারও সবার কাছে আছে, যে কোনো সময় কল দিয়ে আমরা চেষ্টা করব এই সার্ভিসটা অ্যাটলিস্ট সবাইকে দেওয়ার জন্য আর কি। আর একটা বিষয় আমি একটু দেখাতে চাচ্ছি, কারো বাসায় যদি এটা সবার জন্য না, এটা আমরা আইসিইউতে খুব একটা ইউজ করি, অথবা ইমার্জেন্সিতে আমরা সবসময় এটা একটা ডিভাইস, এটাকে আমরা বলি পালস অক্সিমিটার। এটা সবার জন্য দরকার নাই, আমি আগেই বলছি। এটা কালকে সবাই হুমড়িকে এটা কিনতে চাইও না আবার। এটা একটা পালস অক্সিমিটার ডিভাইস বলে আমরা এটাকে। যদি কারো বাসায় শ্বাসকষ্টের রোগী থাকে, অথবা অনেক দিন অ্যাজমার রোগী পেশেন্ট আছেন, অথবা আমরা সিওপিডির পেশেন্ট বলি, আমরা যাদেরকে অক্সিজেন দিয়ে বাসায় পাঠাই, আমরা তাদেরকে এইরকম একটা ডিভাইস কিনে ফেলতে বলি। এটাকে একটা পালস অক্সিমিটার ডিভাইস বলে। এটার খুব বেশি এক্সপেন্সিভ আমরা এটা বলবো না, এটা 1000 থেকে 3000 টাকার মধ্যে পাওয়া যায়। এটা একটা সিম্পল জিনিস, এটাতে শরীরের অক্সিজেন লেভেল কত আছে ইনডাইরেক্টলি আমরা বুঝতে পারি। এবং আমরা যেটা বাসায় বলে দিই সবাইকে, যারা সবসময় অক্সিজেন পান কিংবা শ্বাসকষ্ট হয়, যদি রুম এয়ারে, যেমন আমি এখন শ্বাস নিচ্ছি, এটা একটা রুম এয়ার, এখানে 21% অক্সিজেন আছে আমার রুমে, আমি এটা অক্সিজেন শ্বাস নিচ্ছি, আমার কোনো শ্বাসকষ্ট নাই, হচ্ছে না, আমি নিতে পারছি। এবং সেক্ষেত্রে যদি এটাতে আমরা একটু করে দেখাই, এটা প্লাগ অ্যান্ড মানে এটা জাস্ট এই ফিঙ্গারটা এখানে দেওয়ার পরে এখানে দুইটা সাইন আসবে। একটা হচ্ছে হার্ট রেটের জন্য, আরেকটা হচ্ছে SpO2 বলে একটা টার্ম আছে এখানে। কেউ যদি খেয়াল করো, এই SpO2টা আমরা সবসময় বলি, এটা যদি নিচেরটা জানা দরকার নাই, এটা হার্ট রেট, কিন্তু উপরেরটা হচ্ছে টোটাল অক্সিজেন স্যাচুরেশন কত আছে শরীরে দেখাবে। সেটা যদি 94%-এর বেশি থাকে, আমরা ধরে নিই যে রুম এয়ারে যদি 94%-এর বেশি থাকে, তাহলে আমরা এটাকে সেফ ধরে নিই এবং আমরা ধরে নিই যে অক্সিজেন ঠিক আছে। কিন্তু এটা যদি কোনো কারণে 94-এ, যেমন আমার এখানে দেখাচ্ছে 99, এই 99 আছে, তার মানে হচ্ছে অক্সিজেন ইজ কোয়াইট গুড। কিন্তু এটা যদি কোনো কারণে 94-এর নিচে নেমে আসে, কারো আমি একটু করে দেখাই, এটা যদি এর নিচেরটা হার্ট রেট, এটা জানার দরকার নেই, এটাই দেখো সবাই। এটা যদি 94-এর নিচে নেমে আসে কোনো কারণে, তাহলে কিন্তু রুম এয়ারে 94-এর নিচে নেমে আসলে তাকে মানে অবশ্যই তার শ্বাসকষ্ট আছে এবং তাকে হাসপাতালে নিয়ে রাখতে হবে। এই ডিভাইসটা সবার দরকার নেই, আবার বলছি, কালকে হুমড়ি খাই সবাই কিনতে চাইও না এটা জাস্ট হচ্ছে যাদের বাসায় শ্বাসকষ্টের রোগী আছে, তারা প্রোফাইল অ্যাক্সেস হিসাবে, বলতে চাচ্ছি, যদি দেখতে চাও যে একটা মানুষের শ্বাসকষ্ট হচ্ছে, আমি একটু দেখি অক্সিজেন লেভেলটা কত আছে। যদি ব্যাটারি ঠিক থাকে মেশিনে, তাহলে এটা একটা ভালো রিলায়েবল ইন্ডিকেটর যে এইভাবে আমরা দেখাতে পারবো যে আসলে কতটুকু অক্সিজেন হচ্ছে। কিংবা যদি কোনো ডক্টরের সাথে ওভার টেলিফোনে কথা বলা যায় যে আমি একটা পালস অক্সিমিটার দিয়ে দেখেছি, সেটা শো করছে হচ্ছে এটুক। এটা যে কোনো, আমরা ইমার্জেন্সিতে খুব বেশি ইউজ করি, ওপিডিতে জাস্ট 30 সেকেন্ডের মধ্যেই বলে দেওয়া যায় যে অক্সিজেন লেভেলটা আসলে শরীরে কত থাকে। বাট এটা সবার জন্য না, আমি আবার বলছি, এটা জাস্ট আমি মানে দেখানোর জন্য যে আসলে কতটুক আমাদের জন্য এটা ফিজিবল। এবং যাদের বাসায় অনেক দিন ধরে শ্বাসকষ্ট রোগী আছে, আগেই বলে দিচ্ছি, শ্বাসকষ্ট মানে হইলেই যে এটা ইউজ করতে হবে ব্যাপারটা এরকম না। বাট আমরা আইসিইউতে অনেক পেশেন্ট যখন বাসায় চলে যায়, আমরা তাদেরকে বলে রাখি যে এমন একটা ডিভাইস আপনারা বাসায় রাখতে পারেন। হ্যাঁ, হাই দারুসালাম, সড়ক, কি অবস্থা রাজু? তো এই ম্যানেজমেন্ট প্রোটোকল অনুযায়ী আমাদের আনফর্চুনেটলি, যেহেতু এটা কোনো ভ্যাকসিন এখনও পর্যন্ত আসে নাই, তাহলে আমরা ধরে নিব কল্লোল, এটা আমরা ধরে নিব যে এটা এভাবে কতদিন যাবে কিংবা কতদিনে ভ্যাকসিন আসবে। এটা ফেজ 1 or 2, এটার প্রাইস জানতে চাই। এটা প্রাইস 1000 থেকে 1000 থেকে 3000 টাকার মধ্যে এটা পাওয়া যায়। এটা ভালো বড় বড় ওষুধ দোকান যেগুলোতে, ওগুলোতে পালস অক্সিমিটার বললে ওরা দেবে। এটা আবার বলছি বন্ধু, এটা সবার জন্য না, এটা হোম রেখায় কিনতে পড়বে না, আবার এটা মার্কেট শর্ট শুরু হবে। সবার জন্য দরকার নেই, শুধুমাত্র যাদের বাসায় আগে থেকেই শ্বাসকষ্টের রোগী থাকে, আব্বা আম্মা দাদা দাদি, আমাদের যারা আছেন একটু বয়স্ক, ওদের জন্য এটা দরকার হয়। বাট এটা দরকার নাই, এটা জাস্ট আমি একটা প্রেডিক্টর, যারা অনেক দিন ধরে শ্বাসকষ্ট ভুগছেন তাদেরকে আমরা বাসায় একটা রাখতে বলি। কারণ আননেসেসারি অনেক সময় দেখা যায় যে দু একটা কাশি দিলে একটু শ্বাসকষ্ট হয়, হুট করে হাসপাতালে চলে যাচ্ছেন, অথবা মানে প্যানিক হয়ে যাচ্ছেন। তো এটা যদি বাসায় থাকে, আমরা মানে বলে দিই, যদি 94-এর বেশি থাকে তাহলে খুব একটা দরকার হচ্ছে না। আচ্ছা, তারপর যেহেতু কোনো ভ্যাকসিন নাই, আর যেসব ওষুধ আসছে বাজারে, হাইড্রোক্সিক্লোরোকুইন কিংবা অ্যাভিগান, এগুলো আসলে হাইপোথেটিক্যাল, আই মিন খুব ভালো কোনো স্টাডি এগুলোর উপর এখনও পর্যন্ত হয়নি। এটা স্টাডি শেষ হবে, এগুলো মানে
এটা ইট টেক্স লং টাইম, সোজা কথা। এটা এখনও যা যা দিচ্ছি এটা হচ্ছে আসলেই একটা মানে এক্সপিরিয়েন্স বেসড একটা সেন্টার ইউজ করছে, আমরা সেই সেন্টারটা বলছে যে হ্যাঁ আমাদের 100টা পেশেন্ট আমরা ইউজ করছি, ওই ওদের ফেট ভালো হচ্ছে এজন্য আমরা এটা ইউজ করছি। সো মানে সাথে আছে বন্ধু সৌদি আরবে যেতে থেকে, বন্ধু সাদাত সুমন, থ্যাংক ইউ অনেক দূর থেকে। বন্ধু তোমরা অনেক ভালো একটা জায়গায় আছো, আমাদের জন্য বেশি করে দোয়া করো। সৌদি আরব আল্লাহর একটা প্রিয় জায়গা, আমাদের জন্য সবার জন্য দোয়া করো। আমরাও চাই তোমরা ভালো থাকো, স্পেশালি যারা দেশের বাইরে আছো। আমরা চাই তোমরা পরিবার পরিজন থেকে অনেক দূরে আছো, তোমাদের মন এমনিতেই একটু খারাপ। সো আমার মনে হচ্ছে ইন্টারাকশন হচ্ছে সবার সাথে সবার, এটা একটা ভালো। আনিস ইজ দেয়ার, ওকে। আসলে এই প্রোগ্রামটা করার উদ্দেশ্যে নাজমুল আমাকে ও এই গ্রুপটার জন্য আসলে অনেক মানে ডেডিকেশন নিয়ে কাজ করে, সেটা দেখলাম কিছুদিন আগে। তারপর আমার এক বন্ধু থাকে শাহরিয়ার, অস্ট্রেলিয়া ও ক্যানাডায় থাকে, তো ওর সাথে কথা বলার পর বললো যে বন্ধু মানে যার যতটুকু এক্সপিরিয়েন্স আছে একটু শেয়ার করা। আসলে আমি যেমন আমাদের হসপিটালে একটা ফ্লু কর্নার আছে, তো আমি দেখলাম ওখানে ফ্লু কর্নারে এখন বেশ ভালোই একটা মানে ইয়ে হচ্ছে, প্রেশার হচ্ছে, জ্বর সর্দি কাশি নিয়ে অনেকে আসছেন। তারপরে আমি যেটা বললাম যে এটা কিন্তু এখনকার সিচুয়েশনের জন্য, যেহেতু আমরা স্টেজ 4-এ আছি, জ্বর সর্দি কাশি এখন হাইলি সাসপিশাস, এবং এটা এখান থেকে মানে এটাকে হেলায় খেলায় ছেড়ে দিলে হবে না। এটাকে একটু, যখনই বাসায় কারো জ্বর সর্দি কাশি এমন সিমটম দেখা দিবে, আমরা চেষ্টা করব ওনাকে একটু আইসোলেট করে দিতে। একটু আইসোলেট করে দিলে ভালো হবে। হ্যাঁ বাসার, হ্যাঁ দোস্ত ভালো আছি, কেমন আছিস তুই? তো এটার জন্য হচ্ছে সবচেয়ে ভালো হচ্ছে কেউ যদি একটু আলাদা করে থাকেন, আর বাসায় যদি যেটা আগে বললাম, যাদের একটু প্রণ বেশি, যারা একটু বয়স্ক, আমাদের বাবা মা ভাই বোন চাচা চাচি যারা আছেন, প্লাস যাদের মানে ওই যে রোগগুলো আছে যেটা বললাম, ডায়াবেটিস, হাই ব্লাড প্রেশার, হার্টের সমস্যা, এই সমস্যাগুলো যাদের আছে তারা একটু প্রণ থাকেন এই ডিজিজের জন্য। এজন্য তাদেরকে আমরা বলি আপনারা একটু শরীফুর রহমান, ওকে বন্ধু আমি চেক করবো, মেসেজ চেক করবো, থ্যাংক ইউ। এটা আমরা তাদেরকে চেষ্টা করব বা যারা অসুস্থ তাদের থেকে একটু ওনাদের আলাদা রাখতে, কারণ এনাদের মানে ডিজিজ কী বলবো, সম্ভাবনাটা, এফেক্টেড হওয়ার সম্ভাবনাটা একটু বেশি করে থাকে। আমার বন্ধু জানতে চেয়েছে বাসার সিঙ্গাপুরের আইসিইউ অ্যান্ড বাংলাদেশের আইসিইউ থেকে ডিফারেন্স ইউ সি। আসলে অনেক আছে বন্ধু। আসলে ওদের আইসিইউগুলো হচ্ছে সবগুলোই, ওদের আইসিইউ আর আইসোলেশনগুলো সবগুলো ডিফারেন্ট, এবং বাংলাদেশে খুব কম আইসিইউতে আইসোলেশন। আমি এই পেশেন্টগুলোর জন্য একটা স্পেশাল আইসিইউ লাগে, এটাকে আমরা বলি নেগেটিভ প্রেশার আইসোলেশন। এই পেশেন্টগুলোকে নেগেটিভ প্রেশার আইসোলেশনে রাখলে তার স্প্রেডের যেই রেটটা সেটা কমে যায়। এই জন্যই মানে কোভিড আর নন কোভিড হাসপাতাল বন্ধু একটু আলাদা লাগে, কারণ নেগেটিভ প্রেশার আইসোলেশন যদি না থাকে তাহলে এভরি পসিবিলিটি, আমরা যেটা ড্রপলেট, এটা হচ্ছে ড্রপলেটের মাধ্যমে ছড়ায়। মানে হচ্ছে যেমন আমি এখন কথা বলছি, একটা মানুষ যখন কথা বলে তার 600 ড্রপলেট বের হয়। একটা যখন কাশি দেয় 3000 ড্রপলেট বের হয়, হাঁচি দেয় তখন 13,000 থেকে 20,000 40,000 পর্যন্ত ড্রপলেট যেতে পারে। সুতরাং এটা অনেক ইনফেকশাস। এই জন্য যদি নেগেটিভ প্রেশার রুমে কাউকে রাখা যায় তাহলে মোটামুটি সেফ, মানে আরেকজনের ইনফেকশন হওয়ার চান্স খুবই কম। এবং সিঙ্গাপুরের আমরা যতগুলো আইসিইউ দেখেছি, আমি যেখানে কাজ করতাম ওখানে প্রত্যেকটা হসপিটালের আইসিইউ তো আছে, আইসিইউর পাশে 15-20 বেডের হচ্ছে নেগেটিভ প্রেশার অথবা পজিটিভ প্রেশার আইসোলেশন। আর ম্যানেজমেন্টের দিক দিয়ে বন্ধু এটা খুবই মানে মানে কী বলবো, সিঙ্গাপুর হচ্ছে পৃথিবীর ওয়ান অফ দ্য, দে ইউজ দ্য লেটেস্ট অ্যান্ড দ্য মোস্ট সফিস্টিকেটেড মেশিনারিজ ইন দিস ওয়ার্ল্ড। সো আমাদের সাথে ওদের ডিফারেন্স অনেক বেশি, টু বি ভেরি অনেস্ট, অনেক বেশি। ওদের মানে একটু সফিস্টিকেটেড, ওরা একটু সিস্টেমেটিক ওয়েতে যেতে চায়, যেটা আমাদের জন্য পসিবল না, কারণ ওখানে হেলথ ইন্স্যুরেন্স আছে বন্ধু, ওখানে ওদের নিজের থেকে কিছু পে করতে হয় না। বাট আমাদের পার্সপেক্টিভে হাসপাতালে আসলেই সবার টাকার সমস্যা শুরু হয়। কারো মানে আমাদের রোজার বাজেট আছে, আমাদের ঈদের বাজেট আছে, কিন্তু আমাদের হেলথ বাজেট নাই বন্ধু। সুতরাং আমাদের এখানে আমরা পেশেন্টের চিকিৎসা করার আগে পেশেন্টের ফাইন্যান্সিয়াল দিকটাও আমাদের চিন্তা করতে হয়। সো মানে ওদের ওখানে প্রম্পটলি একটা পেশেন্টকে ম্যানেজ করে ফেলা যায়, রোগীর পার্টি আসলো কি না আসলো আমাদের কোনো সমস্যা নেই, কিন্তু এখানে আমরা আগে রোগী আসে, রোগীর পার্টির সাথে সাথে সব কিছু ম্যানেজ করতে হয়।
নেগেটিভ প্রেশার আইসোলেশন বাংলাদেশে আছে, বেশ কয়েকটা হাসপাতালে আছে, বাট এগুলো আসলে কতটুক কাজ করে আমার এখানে একটু মানে জানার দরকার আর কি। বাট লেটেস্ট যত হাসপাতাল আছে এখানে কিছু ইনফেকশন কন্ট্রোলের কিছু ইস্যুস থাকে, ওই নেগেটিভ প্রেশার আইসিইউগুলোতে ওই জিনিসগুলোকে খুব ভালোভাবে মেনটেন করা হয়। সোহেল রানা জানতে চাচ্ছে, জ্বর সর্দি কাশি হলেই 303-তে কল দিলে বলা হচ্ছে, এখন আমার প্রশ্ন হলো এই 3টি উপসর্গ একসাথে থাকলে কল করবে নাকি যে কোনো একটা উপসর্গে কল করবে? বন্ধু, প্রথম কথা হচ্ছে এখনকার সময়, যেমন কালকে ঢাকা মেডিকেল কলেজের আমার এক জুনিয়র কলিগ ছিল, ওই ডক্টর সাহেবের করোনা ধরা পড়ছে। তো ও বললো যে ওর আগে থেকে শুধু অ্যাজমা ছিল, আর কিছুই নাই, শুধু একটু কাশি ছিল, জ্বরও ছিল না, অন্য কোনো সিমটম ছিল না, শ্বাসকষ্টও নাই, অ্যাজমার জন্য একটু শ্বাসকষ্ট ছিল, আদার দেন কিছুই ছিল না। সো আমরা যেটা বলি ক্লাসিক্যাল ফিচার, জ্বর সর্দি কাশি তিনটা মিলে থাকলে এখনকার পার্সপেক্টিভে আমরা বলি আনটিল প্রুভ আদারওয়াইজ এটা হাইলি সাসপিশিয়াস কেস। সুতরাং তুমি তোমাকে আইসোলেট করে রাখো, আর যদি টেস্ট করতে পারো খুবই ভালো। টেস্ট করলে সুবিধা হচ্ছে তোমার বাকি মেম্বারদের তুমি সেভ করে দিলা, ইদার তুমি হাসপাতালে ভর্তি হয়ে যাও, আইসোলেশনে থাকো, অথবা তুমি যদি তোমার ঘরে থাকতে পারো সেটাও ডিফারেন্ট ব্যাপার। বাট 333-এ কল দেওয়ার পরে বলা হচ্ছে মানে তিনটায় থাকতে হবে কিনা, আসলে তিনটা একসাথে থাকতে হবে এমন কোনো কথা নেই এখনকার সিচুয়েশনে। আমরা বলেছি ক্লাসিক্যাল ফিচার তিনটা, তবে যে কোনো একটা যদি পারসিস্টেন্ট থাকে, কাশি শুকনা কাশি যদি অনেক দিন ধরে থাকে, 15-20 দিন ধরে থাকে, যেমন ওই ডাক্তার সাহেবের এটাও ছিল, তখন আমরা ধরে নিতে পারলাম। যেটা নর্মাল, যেমন অ্যাজমাতে শুকনা কাশি থাকতে পারে, কিন্তু সেটা ট্র্যাডিশনাল ইনহেলার কিংবা নেবুলাইজার কিংবা আমরা ছোটো ডোজ 2-1 দিন ডোজ স্টেরয়েড দিলে ভালো হয়ে যায়। বাট এই কাশিটা শুকনা কাশি থাকবে, অনেক দিন থাকবে, কিছু শ্বাসকষ্ট থাকবে, কিন্তু সহজে যাবে না। এটাই হচ্ছে ওটার সাথে ডিফারেন্স। আউট অফ 8 of 9 পেশেন্ট, আগে আমাদের শিমুল, হাই বন্ধু, 8 of 9 ডাইড টু ইউজড ইন ভেন্টিলেটেড ইন বিডি উইথ করোনা, হোয়াট ইজ দ্য ওপিনিয়ন অফ অ্যাবাউট দ্যাট? হ্যাঁ দোস্ত, আনফর্চুনেটলি আমরা এই আইসিইউতে যেই 3-5% পেশেন্ট আইসিইউ লাগে, এদের জন্য আমরা আসলে খুব বেশি কিছু করতে পারছি না আমাদের দেশে। এটা বাইরের দেশে ওরা একমো বলে একটা জিনিস আছে, কারণ এটা আমরা যেটা প্যাথোজেনেসিস যদি আমরা দেখি কীভাবে আসলে এটা ডিজিজটা হয়, যেমন আমরা একটা স্টাডিতে দেখা গেছে এটা একটা সারফেস থেকে আমাদের হাতে লাগলো, এবং হাতটা ছড়াই হচ্ছে যখন আমরা এই ইনফেক্টেড একটা হাত দিয়ে যখন আমরা চোখ, নাক এবং মুখের আশেপাশে, চোখের আশেপাশে ঘষবো, তখনই এটার পোর্টাল অফ এন্ট্রি। সবচেয়ে বেশি হচ্ছে নাক। একটা স্টাডিতে দেখা গেছে একটা মানুষ মানে ঘন্টায় 18 থেকে 20 বার তার মুখে হাত দেয়, এটা পৃথিবীর যে কোনো মানুষ। তো সো ইনফেক্টেড হ্যান্ড, যদি তুমি একটা ড্রপলেটের সংস্পর্শে আসো, তুমি যে হাত ধুয়ে ফেলো, এই জন্যই বলা হচ্ছে বারবার হ্যান্ড ওয়াশ, ঘন্টায় ঘন্টায় হ্যান্ড ওয়াশ করলে মোটামুটি তুমি ধরে নিতে পারো যে তোমার সেফ হ্যান্ড দিয়েই তুমি তোমার ফেস টাচ করতেছো, আদার দেন আনসেফ হ্যান্ড। তো বাংলাদেশের পার্সপেক্টিভে যেটা হচ্ছে, আমাদের আইসিইউ ফ্যাসিলিটিসগুলো ডেডিকেটেড কোভিড হাসপাতালের জন্য অতটা আমরা এখনও পর্যন্ত ওই লেভেলে যেতে পারিনি। বাট আইসিইউ মডালিটিস পৃথিবীর সব দেশে কম বেশি খারাপ। বাট আমাদের জন্য খারাপ হচ্ছে আমরা একমো বলে একটা মেশিন আছে, এটা পৃথিবীর অনেক দেশেই ওরা দিয়েছে। আমি সিঙ্গাপুরে আমি কয়েকটা হসপিটালে দেখেছি ওরা একমো করে। একমো মানে হচ্ছে এটা অনেকটা মানে যেহেতু ফুসফুসে প্রচুর পরিমাণে আমরা এআরডিএস বলি, এটা এআরডিএস আসলে এআরডিএস লাইক ফিচার হয় আর কি, এটা পানির মতো জমে যায় ফুসফুসে, ফুসফুস ফেল করে যায় একটা সময়। তো ওই জায়গাটাতে ওরা এই লাং টু সাম এক্সটেন্ট ডায়ালাইজার, মানে লাংটাকে ড্রাই আপ করা, এআরডিএসের জন্য যেই একমো মেশিন ওরা, যেমন চায়নায় প্রত্যেকটা আইসিইউর পেশেন্ট করে একমো দিয়েছে, যেটা আমাদের দেশে পসিবল না, কোনোভাবেই পসিবল। আমাদের হয়তো মানে 1-2টা সেন্টারে আছে, কিন্তু এটা খুব একটা মানে হাই ফারিয়াল, হ্যালো অনেকদিন পর। সো এইটাই হচ্ছে সমস্যা আমাদের, এটা অন্যতম কারণ যে আমাদের মানে 8-9 জনের মধ্যে 8 জনই আনফর্চুনেটলি মারা গেছে। আরেকটা জিনিস হচ্ছে, আমি একটু করে বলি, এক্সট্রিম কোমরবিডিটিস, যাদের আগে থেকেই অনেক বেশি ফুসফুসের সমস্যা আছে কিংবা কিডনিতে সমস্যা ছিল, কিছু ক্যান্সারের পেশেন্ট আছে, ওদের জন্য এটা হচ্ছে আসলে মানে এটা একটা এক্সট্রা বার্ডেন। এই বার্ডেনটা ওরা সচরাচর নিতে পারে না, যেটা একটা হেলদি ইয়াং অ্যাডাল্টস কিংবা হেলদি মানুষ নিতে পারবে। মানে নন কোমরবিড কন্ডিশন যাদের আছে, যাদের প্রেশার নাই, ডায়াবেটিস, ওরা নিতে পারবে। আসলে যারা মারা গেছেন ওদের মধ্যে এক্সট্রিম কোমরবিডিটিস ছিল, আমি যতটুকু জানি। আর আমাদের পার্সপেক্টিভে টু সাম এক্সটেন্ট এটা আনফর্চুনেটলি সত্য, মানে কী বলবো, ইটস বিটার বাট ইটস ট্রুথ দ্যাট আমাদের পার্সপেক্টিভে এটা এক্সপেক্টেড। আমাদের ভেন্টিলেটেড পেশেন্টগুলো আসলেই ভেরি ডিফিকাল্ট টু সার্ভাইভ, কারণ আমাদের ইনফ্রাস্ট্রাকচার ওই লেভেলের নাই যেটা চায়না, আমেরিকা কিংবা ইটালি ওরা করেছে। ওদেরও মর্টালিটি অনেক বেশি, তবে ওদের মানে অক্সিজেন থেকে শুরু করে ওরা যেসব টেকনোলজি ইউজ করে, আমাদের দেশে ওই টেকনোলজিগুলো এখনও পর্যন্ত এনে বোঝাতে পারিনি। শরীফুর রহমান, হ্যালো, মাই লাস্ট 6 days মাই ফিভার, লাস্ট 6 days 6 দিন ধরে জ্বর, ইয়েস্টারডে নো ফিভার, নাও টেম্পারেচার 100,
পেইন অন দ্য হ্যান্ড লেগ জয়েন্ট অ্যান্ড নো পেইন ইন দ্য থ্রট সামটাইমস হেডেক। এটা বন্ধু এটা সিম্পল, তুমি এটার জন্য খুব বেশি ওয়ারিড হওয়ার কিছু নাই। 100 জ্বর এটা সিজনাল ফ্লু থেকে হতে পারে, সুতরাং তুমি শুধুমাত্র প্যারাসিটামল জাতীয় ওষুধ খাওয়া, আর এর চেয়ে বেশি কিছু করার নাই। প্যারাসিটামল খাও, যদি তোমার গলা ব্যথা কিংবা কাশি ওরম কিছু হয় তাহলে তুমি সিম্পল একটা অ্যান্টিবায়োটিকের ট্রায়াল দিতে পারো। আদার দ্যান দ্যাট এটার আর কিছুই করার দরকার নেই। আমার মনে হয় শুধুমাত্র 100 ডিগ্রি জ্বর, এটার জন্য পেনিক হওয়ার কিছু নেই। তুমি শুধু প্যারাসিটামল আর প্রচুর পরিমাণে পানি খাও, ভিটামিন সি খাও, যে লেবুর শরবত, এটার জন্য আমাদের মানে সবচেয়ে সহজলভ্য জিনিস যেটা, যদিও লেবুর দাম এখন অনেক বেশি বেড়ে গেছে। সো এটা একটা মানে ভালো প্র্যাকটিস, তুমি যদি প্র্যাকটিস করতে পারো আর কি এটা, বাট এটার জন্য খুব একটা ওয়ারিড হওয়ার কিছু নেই। আচ্ছা, আরেকটা যেটা বলছিলাম সেটা হচ্ছে পার্সপেক্টিভ। আমাদের পার্সপেক্টিভ আসলে এটাই আমাদের মানে মানে কী বলবো, শুনতে খারাপ শোনালেও এটাই সত্যি, আমাদের প্রিপারেশন। অনেকেই বলে প্রিপারেশানে মানে অনেক অনেক ভালো প্রিপারেশন ছিল, বাট আনফর্চুনেটলি মানে থ্যাংক ইউ শিমুল রাকিব, ওকে থ্যাংকস। এটা আসলে মানে বলার অপেক্ষা রাখে না যে সত্যি বলতে কি আমরা আসলেই আমরা প্রিপেয়ার ছিলাম না। আমাদের এখনও পর্যন্ত এডিকুয়েট পিপিই নাই। আমাদের N95 মাস্ক, যেটা ইনটিউবেশনের অথবা আইসোলেশনের একটা পেশেন্টকে যখন ড্রপলেট ইনফেকশনের চান্স থাকবে তখন মাস্ট। আনফর্চুনেটলি আমাদের ওই জিনিসগুলো এখনও পর্যন্ত পুরোপুরি নেই। দ্যাটস ওয়াই আমি আজকের পর্যন্ত স্ট্যাটিস্টিক্স তোমাদের বলি, আমাদের 124 জন কলিগস ওরা অলরেডি কোভিড এফেক্টেড। সো এটা কিন্তু কম না একটা দেশে। মানে আমাদের ডাক্তার খুব বেশি মানে ডেডিকেটেড কোভিড হসপিটাল ডাক্তার খুব বেশি নাই। আরেকটা হচ্ছে, যদি এভাবে ডক্টররা ইনফেক্ট হইতে থাকে, হেলথ কেয়ার ফিজিশিয়ান আমাদের মানে প্রচুর নার্সও, কয়েকজন নার্স, প্রায় বেশ কয়েকজন নার্স এখনও পর্যন্ত কোভিড ডিটেক্টেড। সো আমরা আসলে সবার জন্য মানে দোয়া করি যাতে সবাই সুস্থ, তোমরা সবার জন্য দোয়া করো। আর আমাদের একজন বড় ভাই ডক্টর মঈন, আমি আসলে একবার ওনার সাথে আমার ঢাকায় দেখা হয়েছিল। মানে খুবই ভালো একজন মানুষ এবং একজন মেডিসিন স্পেশালিস্ট, উনি একজন আইসিইউ স্পেশালিস্টও। সো আনফর্চুনেটলি হি ডাইড বিকজ অফ কোভিড। ওনার আসলে তোমরা হয়তো অনেকেই জানো যে আমরা ওনাকে মানে ওনার জন্যই সিলেটে কোনো মানে হসপিটাল আমরা অ্যাভেল করতে পারিনি। তো আই থিঙ্ক এখন আস্তে আস্তে সেন্টার বাড়বে, গভর্নমেন্টেরও হয়তো এই দিক দিয়ে একটু নজর আসবে, যে আর যে যার জায়গা থেকে আসলে চেষ্টা করা ছাড়া কোনো উপায় নেই। আরেকটা হচ্ছে, আমি একটা কথা আমি সবার উদ্দেশ্যে বলতে চাই, সেটা হচ্ছে আমরা এখন এমন একটা স্টেজে চলে এসেছি, এখান থেকে আসলে মানে আমরা এসকেপ করার কোনো ওয়ে আমাদের নাই। পৃথিবীর সব জায়গায় কী অবস্থা, WHO বলছে নেক্সট ডেস্টিনেশন অফ কোভিড ইজ আফ্রিকা। আফ্রিকা যদিও এখনও পর্যন্ত পুরোপুরি যায় নাই, এটা আস্তে আস্তে ওরা যাবে। বাট আমাদের কনসার্ন যেটা, সেটা হচ্ছে আমরা আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে, এখন আমাদের এভাবে মানে আমরা কোথায় যাব? আচ্ছা, এখান থেকে বাঁচার একটা ওয়ে হচ্ছে ফাইট অ্যাগেনস্ট কোভিড। এটা হচ্ছে আমরা আর বেশি কিছু করতে পারবো না, কারণ মানে আমরা ধরে নিচ্ছি যেহেতু কমিউনিটি ট্রান্সমিশন ফেজ 4-এ আছে। মানে আমার পাশে যে মানুষটা একটু আগে হেঁটে গেল, সেও জানে না যে তার কোভিড আছে কিনা। সুতরাং আমাকে মানে এখন খুবই সাবধানে চলাফেরা করতে হবে। আরেকটা হচ্ছে শরীফুল প্লিজ, থ্যাঙ্কস, প্লিজ গিভ মি দ্য নেম অফ দ্য মেডিসিন। তুমি নাপা 1 গ্রাম পাওয়া যায় এখন বাজারে, নাপা 1 গ্রাম ডেলি 3 বার করে খাবা। আর জ্বর যদি 99-এর নিচে থাকে খাওয়ার কোনো দরকার নেই। আর তোমার এই যে গা ব্যথা যেটা হচ্ছে সেটা এটা ফ্লুর জন্য হচ্ছে, এটা নিয়ে টেনশন করার কিছু নেই। আর আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, যোগাযোগ করো আমার সাথে। নাপা 1 গ্রাম ডেলি 8 ঘন্টা পর পর খেতে পারো। আর যেটা বললাম ওটা হচ্ছে ইমিউনিটি বুস্ট আপ করতে হবে। ইমিউনিটি বুস্ট আপ করার সবচেয়ে ভালো উপায় হচ্ছে মানে চেয়ারফুল থাকো, ডিপ্রেসড হওয়া যাবে না। একটা স্ট্যাটিস্টিক্সে দেখা গেছে যারা ডিপ্রেশনে ভোগে তাদের ইমিউনিটি 15% ফল করে যায় আস্তে আস্তে। এই জন্য ডিপ্রেসড পেশেন্টের মানে রোগগুলো সবচেয়ে বেশি হয়। সুতরাং এই স্টেজে এসে কোনো ডিপ্রেশনে যাওয়া যাবে না, একটু মানে চেয়ারফুল থাকতে হবে। যে যেটা পছন্দ করে, আমার কথা সেটা, কেউ মিউজিক পছন্দ করে, গো ফর মিউজিক। বাসায় আছেন কেউ, যারা বাচ্চা কাচ্চা আছে বাসায়, বাচ্চা কাচ্চাকে সময় দেন, কারণ আমরা এত মানে বাংলাদেশে এত হ্যাকটিক লাইফ লিড করে যে অনেক সময় হয়তো আমরা আমাদের ফ্যামিলিকে টাইম দিতে মানে অনেকে পারে না। বাট আনফর্চুনেটলি বিইং এ ডক্টর আমরা তো আসলেই পারি না। যেমন আমার বাসায় সবাই থাকে, বাট আমরা তো হাসপাতালে ঠিকই যেতে হচ্ছে। তো যারা বাসায় আছো ভাই, বাসায় থাকো, ফ্যামিলিকে সময় দাও। এটা একটা মানে কী বলবো, ইটস হাই টাইম টু স্পেন্ড টাইম উইথ ইউর ফ্যামিলিজ। বাচ্চাদের সময় দাও, বাবা মার সাথে থাকো, ফ্যামিলি সবার সাথে থাকো, যে যেটা পছন্দ করো। খেলাধুলা করো, ঘরের মধ্যে একটু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করা যায়। আর হচ্ছে প্রচুর পরিমাণ ভিটামিন সি জাতীয় খাওয়ার
কপার, জিঙ্ক অথবা ভিটামিন ডি, দুধ, ডিম, এখন হচ্ছে ইমিউনিটি বুস্ট আপ করলে এইটার এগেনস্টে ফাইট করা যাবে। কারণ একটাই ওয়ে আছে, ধরে নিতে হবে যে আমার করোনা হবে এবং আমি আই উইল ফাইট ইট সেলফ, আর এর চেয়ে বেশি কিছু করার নাই। আরেকটা হচ্ছে হ্যান্ড ওয়াশ। আমরা যেটা বলি যে মানে যে জিনিস আমরা টাচ করব, কিংবা বাইরে থেকে কেউ আসলো, ঘরের দরজার হ্যান্ডেল ধরলো, তো এই জিনিসগুলো আসলে সবাইকে একটু মানে এনকারেজ করতে হবে হ্যান্ড ওয়াশ। আসার পরেই, বাসায় আসার পরে হ্যান্ড ওয়াশ। এখন মানে যেটা আমরা আমাদের হাসপাতালেও আমরা দেখি, অনেকেই জাস্ট ধরলাম, তারপরে একটু হেক্সিসল দিয়ে ধরলাম, হাত পরিষ্কার হয়ে গেল। এটা এরকম না, অন্তত পক্ষে 20 সেকেন্ড ধরে হাত ধোয়ার অভ্যাস করতে হবে। এটার জন্য একটা ছোট একটা টেকনিক আছে, আমরা যেটা মানে আমি যেটা যে ধর্মের মানুষ হোক, এটা যেমন আমরা মুসলমানদের বলি যে আপনি সবচেয়ে বেশি পছন্দ করেন যে কাজটা, সেই কাজটা আপনি মনে করেন আর হাত ধোন। অথবা আপনি মুসলমান যদি হয়, আপনি সূরা ফাতিহা পড়েন আর সাথে হাত ধোন। যেমন সূরা ফাতিহা পড়তে পড়তে 20 সেকেন্ড চলে গেলো, আপনার হাত ধোয়া হয়ে গেল। আর কেউ যদি হিন্দু হন, আপনি আপনার গীতার সবচেয়ে ছোট যেই মানে যে রিসাইটেশন যা থাকে ওটা করো। আর কেউ যদি মনিরুল, ধন্যবাদ দোস্ত, থ্যাংক ইউ। আর কেউ যদি যে ধর্মের হন, ওই কাজটা করে 20টা সেকেন্ড মানে আপনি সময় নষ্ট করেন। 10 সেকেন্ড 8 সেকেন্ড দিয়ে হাত ধুইলে শুধু হাতের জার্মসটা যাবে না, ভাইরাস ইভেনচুয়ালি যে ভাইরাস হাতে ছিল ওই ভাইরাসটা হাতেই থেকে যাবে, সেটা নাকে যাবে, মুখে যাবে, এবং আলটিমেটলি এটা ফুসফুসে চলে যাবে। কারণ আমরা জানি এটা ওয়ে হচ্ছে ফুসফুসে আছে। আর কি অ্যাজিথ্রোমাইসিন কি কিছু কিনে রাখা উচিত, ভিটামিন সি মেগাডোজ নাকি অনেক ইনফেক্টিভ না দোস্ত। প্রথম কথা হচ্ছে ড্রাগ স্টোর করার কোনো দরকার নাই। তবে আমরা যেটা বলি যে যদি তোমার অ্যাজিথ্রোমাইসিন মানে লোয়েস্ট ডোজ হচ্ছে ডেলি একটা করে 5 দিন, স্টোর করার দরকার নেই। তুই যদি চাস তাহলে মানে রেখে দিতে পারো 5টা। কারণ একটা সমস্যা হচ্ছে, আমরা যদি সবাই এভাবে 10টা 20টা করে স্টোর করে রেখে দিই, তাহলে এক সময় দেখা যাবে যে সত্যিকার ওষুধ পাওয়া যাচ্ছে না। বাট রেখে দেওয়া যায়। ভিটামিন সি মেগা ডোজের দরকার নাই, অ্যাডাল্ট ডোজ আমরা সাধারণত আমাদের আসলে মানে ওই সাপ্লিমেন্টাল ভিটামিন সি আমি খুব একটা প্রেফার করি না। যেমন অনেকে বলে সিভিট 1 গ্রাম কিংবা সিভিট এটা করা যায়, কিন্তু আমি খুব একটা প্রেফার করি না। সেটা হচ্ছে সবচেয়ে ভালো খাবার হচ্ছে লেবু এবং আমাদের হচ্ছে সাইট্রাস ফ্রুটসগুলো, যেমন হচ্ছে মৌসম্বি অথবা এই খাওয়াগুলো। আর এখন তো মানে সিজনাল প্রচুর ফ্রুটস আছে, ওই ফ্রুটসগুলো খাওয়া যায়। মানে সাপ্লিমেন্টের জন্য মানে আমি কখনোই বলবো না যে ভিটামিন এটা খাও, ভিটামিন ওটা খাও। আরেকটা হচ্ছে সকালবেলা রোদ। ভিটামিন ডির সবচেয়ে ভালো সোর্স হচ্ছে সকাল 8টা থেকে 10টার মধ্যে যেই রোদটা থাকবে, এটা বারান্দায় যেই 5-10 মিনিট সবাইকে নিয়ে একটু বসো, একটা সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করে বসবা যদি সবাই মিলে মানে থাকতে চাও, তাহলে মানে ওই যে সানলাইটটা থাকবে, দ্যাট ইজ এডিকুয়েট ফর ভিটামিন ডি, ওটার জন্য মানে আলাদা করে। আর কিছু দুধ, ডিম আমরা মোটামুটি আমাদের খাওয়ার মেনুতে সবসময় থাকে, প্লেন্টি অফ ভিটামিন ডি অ্যান্ড ফসফেট দুধ ডিমের মধ্যে থাকে। আরেকটা হচ্ছে যেটা বললাম লেবু, যদিও দাম একটু বেশি, লেবুর শরবত ডেলি তুমি যদি 250 এক গ্লাস লেবুর শরবত যদি তুমি খাও, দ্যাট ইজ ইকুইভ্যালেন্ট টু 2 সিভিট। সুতরাং সিভিট খাওয়ার কোনো দরকার নেই। আর মেগাডোজ ভিটামিন সির খুব একটা আমি মানে আমি ব্যক্তিগতভাবে পছন্দ করি না। তবে 250 বা 500 ডেলি ইজ মোর দ্যান এনাফ। অনেকে 1 গ্রাম বলে, বাট সাপ্লিমেন্টাল যদি আমরা ভিটামিন সি খাই তাহলে আর খুব একটা এক্সট্রা দরকার হবে না। যেটা বললাম ফাহিম বন্ধু দোস্ত, কোনো ফুড সাপ্লিমেন্ট সাজেস্ট করবে কিনা? ফুড সাপ্লিমেন্ট বলতে হচ্ছে আমরা নর্মালি যা খাই আসলে, তবে মানে এই মুহূর্তে আমাদের ইমিউনিটি বাড়ানোর জন্য কিছু স্পেশাল ফুড, যেমন হচ্ছে মাছ, মুরগি, ডিম, দুধ, এগুলো কিন্তু প্লেন্টি অফ মানে তোমার কী বলবো অ্যান্টি ইনফেক্টিভ সাবস্টেন্স এগুলোতে থাকে আমাদের ইমিউনিটি বাড়ানোর জন্য, যে আমরা যে ইমিউনোগ্লোবিলিন বলি, আমাদের ইমিউনোগ্লোবিলিন লেভেল বাড়ানোর জন্য, ইমিউনিটি বাড়ানোর জন্য এই খাওয়াগুলা খুব বেশি আমাদের মানে কাজ করে। আরেকটা জিনিস হচ্ছে আমাদের অনেক বন্ধু শুনলে একটু রাগ করবা, যে হচ্ছে স্মোকিং। এই সিচুয়েশনে যেহেতু লাংস একটু কম্প্রোমাইজ থাকে, একটু প্রিমরবিড কন্ডিশন থাকে, তো আমি যেটা প্রেফার করবো সেটা হচ্ছে যারা আমাদের মধ্যে যারা স্মোক করো, একটু মানে কুইট করার চেষ্টা করো। কারণ এটা টু সাম এক্সটেন্ট এটা একটু প্রণ করে তোলে। কারণ তোমার রেসপিরেটরি প্যাসেজ থেকে এটা এন্ট্রি হচ্ছে এই নাক দিয়ে, যে আমরা ব্রঙ্কিয়াল ট্রি বলি, রেসপিরেটরি প্যাসেজ দিয়ে যেয়ে এটা ঢুকেই হচ্ছে ফুসফুসের সেল দিয়ে। ফুসফুসের সেলে থেকে ভাইরাস কখনোই নিজে মানে রেপ্লিকেট মানে বাড়তে পারে না যতক্ষণ পর্যন্ত আমাদের একটা হেলদি সেলের ভিতরে যে এটা ঢুকে। সুতরাং এটা ফুসফুস দিয়েই ঢুকবে। যদি তোমার লাংস যদি কম্প্রোমাইজ থাকে, যার লাংস যত বেশি কম্প্রোমাইজ থাকবে তার ইনফেকশনের চান্স তত বেশি থাকবে। সুতরাং যারা স্মোক করো মানে
টেম্পোরারিলি অথবা পার্মানেন্টলি ট্রাই টু, দিস ইজ দ্য হাই টাইম টু কুইট স্মোকিং, আস্তে আস্তে ছেড়ে দাও, এটা একটা ভালো সময়। ঠিক আছে, আফরিন বলে আয় বলছে, দোস্ত ঘরের বাইরে যাচ্ছি না, এটা কি বাতাসের মাধ্যমে সংক্রমিত চান্স আছে, বাসার ব্যালকনিতে বসি তাই জানতে চাচ্ছি। না, এটা সাধারণত এয়ারবর্ন এখনও পর্যন্ত খুব ভালোভাবে কেউ প্রুফ করতে পারেনি। এটা হচ্ছে ড্রপলেট ইনফেকশন। ড্রপলেট মানে হচ্ছে আমরা যেটা বলি যে হাঁচি কাশির সাথে যে ছোটো ছোটো পানি কণা যেগুলো বেরোয়, এগুলো আসলে খালি চোখে খুব একটা আমরা দেখতে পাই না। সুতরাং এটা এয়ারবর্ন এখনও পর্যন্ত কেউ প্রমাণ করতে পারে নাই। তুমি বারান্দায় বসে খুব ভালোভাবেই তোমার মানে ন্যাচারাল নিতে পারবা, বাট মানে এটা ডিপেন্ড করবে আসলে তোমার আশেপাশে কোনো কোভিড পেশেন্ট আছে কিনা। তোমার 1 ফুট 2 ফুট বলা হচ্ছে যেটা মানে 1 মিটার দূর পর্যন্ত এটা ট্রাভেল করতে পারে যদি কারো এয়ারবোর্ন ড্রপলেটস থাকে, বাট আদারওয়াইজ এটার চান্স খুব একটা না। এটা এয়ারবোর্ন এখনও পর্যন্ত এক্সট্রিমলি প্রুফ করতে পারেনি। এটা হচ্ছে একটা ড্রপলেট ইনফেকশন, ওখান থেকে এটা বেশিরভাগ আসছে আর কি। সোহেল রানা, আই বন্ধু, কেমন আছো সবাই? নাজমুল আলম বন্ধু, ঠান্ডায় নাকে কোনো গন্ধ পাচ্ছি না। আচ্ছা এই রনি, আচ্ছা ঠান্ডা এটা হচ্ছে একটা সাইনোসাইটিসের প্রবলেম যাদের থাকে অনেক দিন ধরে, এটা একটা কমন প্রবলেম। এটা আসলে নেজাল মিউকোসে আমাদের কিছু সেল থাকে, এগুলো যাদের ক্রনিক অনেক দিন ধরে ঠান্ডা লাগে তাদের জন্য বেশি হয় এটার জন্য আর কি। নাক বন্ধ থাকলে তুমি নাকের জন্য একটা আফরিন অ্যাডাল্ট ড্রপ পাওয়া যায়, AFRIN, তুমি আমাকে টেক্সট করলে আমি তোমাকে রিপ্লাই করে দেবো। ওইটা ডেলি রাতের বেলায় মানে একবার 2 ফোঁটা অথবা 3 ফোঁটা দিয়ে তুমি ডেলি 2 বার ইউজ করতে পারো, তবে এটা যাতে লং টার্ম ইউজ না করা যায়, 5-6 দিনের বেশি যাতে ইউজ না করা যায়। আরেকটা কাজ করতে পারো, তুমি স্টিম ইনহেল করতে পারো, গরম পানি দিয়ে একটু ওই যে ম্যান্থল স্টিম ইনহেল করলে তোমার এই যে সিক্রেশনগুলো আছে এগুলো সলিড লিকুইফাই হয়ে বের হয়ে চলে আসবে, নাকটা হয়তো তোমার খুলে যাবে। থ্যাংক ইউ এভরিওয়ান। নাজিরুল আলম বন্ধু, দোয়া করি সবাই আমাদের জন্য, আমরাও তোমাদের জন্য দোয়া করি। আসলে এই সময়টা হচ্ছে মানে আর মানে যে যার ধর্ম আমরা ঠিকভাবে পালন করার চেষ্টা করি, নামাজ পড়ি, একটু কোরআন শরীফ পড়ি, আর যারা মানে অন্য ধর্মের আছে তারাও তাদের প্রেয়ার টাইমগুলো একটু বের করে নেন, কারণ মানে সৃষ্টিকর্তার মানে সবার ভালো করুক আমরা চাই। আর এই সময়টা আসলে সবার জন্য একটু ক্রিটিক্যাল। আমরা মানে যে যেখানে আছি আমরা চাই সবাই ভালো থাকুক। আর হচ্ছে জান্নাতুল জাহার জুই বন্ধু, থ্যাংকস এ লট, সবাই ভালো থাকো। আর কারো যদি কোনো কোয়ারিজ থাকে আমাদের গ্রুপে আমাদের নাম্বার দেওয়া আছে, নাম্বার অনুযায়ী সবাই আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। আমরা চাই সবাই, হ্যাঁ ইনশাল্লাহ অভিজিৎ হ্যাঁ আমরা চাই আসলে আসলে এই সময়টা সবাই পাশাপাশি থাকতে হবে, কাছাকাছি আমাদের সবাইকে সাপোর্ট দিয়ে যেতে হবে, কারণ এই আমরা খুব ক্রিটিক্যাল একটা টাইম আমরা আসলে দিয়ে যাচ্ছি। এটা আমাদের জন্য আমাদের পুরো নেশনের জন্য একটা ক্রুশিয়াল টাইম। আমরা চাইবো যে এই সমস্যা থেকে আমরা যত তাড়াতাড়ি বের হয়ে যেতে পারি। যতক্ষণ পর্যন্ত একটা ভ্যাকসিন না আসছে ততক্ষণ পর্যন্ত খুবই ডিফিকাল্ট এই সময়টা পার করার জন্য। থ্যাংকস বন্ধু রনি। ওকে বিপুল, কেমন বোধহয় বিপুল, হ্যালো দোস্ত, আছে সবাই। সো আজকে আমার মনে হয় আমরা তো নেটওয়ার্ক ইস্যুর জন্য খুব ভালো কোনো ডিসকাশন মোটামুটি এতটুকুই আমরা করতে পেরেছি। এর চেয়ে আরেকদিন ইনশাল্লাহ যদি কারো কোনো কোয়ারিজ থাকে ইনশাল্লাহ আরেকদিন আর কোনো নাজমুলের সাথে কথা বলে ইনশাল্লাহ আরেকদিন আসা যাবে। আর আমাদের সবার নাম্বার আছে, যে কোনো সময় যে কেউ নক করতে পারো। বন্ধুরা সবাই ভালো থাকো, বাসায় মুরব্বী মানুষ যারা আছে, বাবা মা ভাই বোন সবার একটু টেক কেয়ার করি আমরা, আর একটু সেফ থাকি, বাসায় থাকি, বাইরে না যাই, এটাই হচ্ছে আমাদের সবচেয়ে বেশি মেসেজ। ধন্যবাদ সবাইকে, তাহলে ভালো থাকো, বাই বাই।